পাপ চিরন্তর পাপ থাকে না, পাপও একদিন পবিত্র হয়ে মহাবিশ্বের সুন্দর একটা প্রেম আর ভালোবাসাকে তৈরি করে। পৃথিবীতে যদি পাপ না থাকে তাহলে মানুষ পূর্ণ করবে কিভাবে? পাপ আছে বলেই তো পবিত্রতার এতটা মূল্য দেওয়া হয়। তাই কখনো কখনো পাপকেও স্বীকার করে নিতে হয়। জিওন মেনশনের বিশাল লোহার গেটটা যখন ক্যাস ক্যাস শব্দে খোলে তখন ঘড়িতে রাত প্রায় 2:30টা। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে একটি কালো ল্যান্ড ক্রুজার এসে থামলো বারান্দার সামনে। গাড়ি থেকে নামলো এক দীর্ঘদেহী যুবক, জিওন জাংকুক। তার পরনে কুচকুচে কালো একটি পাঞ্জাবি এবং পায়জামা, গলায় একটি কালো সিল্কের চাদর অত্যন্ত আভিজাত্যের সাথে পেঁচানো। পাঞ্জাবির হাতাগুলো কোনো পর্যন্ত গোটানো, যেখানে তার শক্তিশালী হাতের রগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। বৃষ্টির জল তার চুলে এবং পাঞ্জাবিতে লেগে এক অদ্ভুত অন্ধকার আভা তৈরি করেছে। জাংকুক ভেতরে ঢুকে দেখলো লিভিং রুমের টিম আলোতে কেউ একজন সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে। ধবধবে সাদা সুতির সালোয়ার কামিজ পরা একজন নারী, সে কিম তায়ং, জাংকুকের বড় ভাই জেহপের স্ত্রী, এই বাড়ির বড় বউ, কিন্তু যার চোখ সবসময় একরাশ শূন্যতা এবং অপমানে ভেজা থাকে। জাংকুকের বুটের ভারী শব্দে তে চমকে উঠল। তার শরীরটা ভয়ে একটু কুঁকড়ে গেল। জাংকুক, তুমি এত রাতে ফিরলে? পাঞ্জাবিটা তো ভিজে গেছে। পুরো শরীর এভাবে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। জাংকুক কোনো উত্তর দিল না। তেয়ের ফ্যাকাশের মুখটার দিকে তাকিয়ে রইল। তার গলার কালো চাদরটা সে একটু ঠিক করে নিল। জাংকুকের চোখের মণি দুটো যেন কালো কুচকুচে কয়লা, যা থেকে আগুনের ফুলকি বের হয়। সে কয় পা এগিয়ে এসে তেয়ের সামনে দাঁড়ালো। বড় ভাই তো ফেরেনি বাড়ি আজও। প্রতিদিন এই ড্রয়িং রুমে বসে কেন নিজের অপমানকে জমাও ভাবি? যে মানুষটা তোমাকে মানুষ বলে গণ্য করে না, তার জন্য কি অপেক্ষা খুব জরুরি? তে মাথা নিচু করে নিল। তার চোখের কোণটা চিকচিক করে উঠল। উনি আমার স্বামী জাংকুক, আমার তার কোথাও যাওয়ার জায়গা নেই। যাওয়ার জায়গা নেই বলে কি নিজেকে বিলিয়ে দিতে হবে? যাও, নিজের ঘরে যাও, আর কখনো মাঝরাতে নিচে আসবে না। মনে রাখবে, এই বাড়িতে তোমার জন্য কেউ নেই, থাকলে তাও আমি আছি। জাংকুক তাকে ভালোবাসে এ কথাটা বলল না, কিন্তু তার গলার স্বরে এমন ধরনের অধিকার ছিল যা থেকে সংকোচ করে দিল। জাংকুক পাশ কাটিয়ে যাবার সময় তার চাদরের প্রান্তটা আলতো করে তের কাঁধে ছুঁয়ে গেল, যা তাকে এক অজানা শিহরণে আচ্ছন্ন করে দিল। পরের দিন সকালে জিওন বাড়ির ডাইনিং টেবিলে এক থমথমে পরিবেশ। জিওন বাড়ির কর্তা জিওন নামজুন গম্ভীর মুখে পত্রিকা পড়ছেন। তার পাশেই বসা তার স্ত্রী কিম সকজিন। জিনের মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট, কারণ বড় ছেলে জেহপ আজও সকালে বাড়ি ফেরেনি। ঠিক সেই সময় টেবিলে এসে বসে জাংকুকের ফুপু আয়ু এবং তার 2 সন্তান লিসা আর কাই। লিসা অত্যন্ত দ্রুত, তার নজর সবসময় জাংকুকের ক্ষমতার দিকেই থাকে। আর কাই, তার লোলুপ দৃষ্টি সবসময় জিওন বাড়ির বড় বউ তে এর শরীরের উপরে থাকে। তে যখন সবার জন্য টেবিলে নাস্তা পরিবেশন করছিল তখন কাই তার হাত ধরার চেষ্টা করলো। ভাবি, আজ রান্নাটা কি তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। ও তাই তো, তোমার হাতে ছোঁয়া লেগেছে বলে তো আজকে খাবারটা তো সুস্বাদু লাগছে। এই কথাগুলো কাইতের হাত ধরে বলতে লাগলো। কাইতের হাত ধরেছে বলে সে কাঁপতে কাঁপতে সরাতে লাগলো, কিন্তু কাই তার হাতের কবজি শক্ত করে ধরলো। ঠিক সেই মুহূর্তেই ডাইনিং টেবিলে প্রবেশ করলো জাংকুক। তার পরনে আজ নেভি ব্লু পাঞ্জাবি আর গলায় সিল্কের একটা সাদা চাদর। জাংকুককে দেখা মাত্রই যেন পুরো ডাইনিং টেবিল বরফে জমে গেল। জাংকুক কোনো কথা না বলে সোজা কাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতের চাদরটা খুলে অত্যন্ত ধীরে ধীরে কাইয়ের হাতের উপরে রাখলো। কাই, তোর হাতটা যদি এখনই শরীর থেকে আলাদা করতে না চাস তাহলে সরিয়ে নে। জিওন বাড়ির বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? কাই ঘামতে ঘামতে হাতটা সরিয়ে নিল। আমি তো মজা করছিলাম জাংকুক। আমার সীমানায় মজা করার অধিকার কারণে এরপরে যদি কোনোদিন ভাবির চোখের দিকে তাকাস আমি তোর চোখ উপড়ে নিব। পুরো ডাইনিং টেবিল পিন পতন নীরব। জাংকুকের ওপরে কথা বলার সাহস কারণেই। ছেলের এমন আচরণ দেখে জাংকুকের ভয়ে আয়ু কাঁচোমাচো হয়ে গেল। জাংকুক তের দিকে একবারও তাকালো না, কিন্তু যাওয়ার সময় খাবার টেবিল থেকে একটা রুমাল নিয়ে তার হাতের ওপরে দিল। কাই যেখানে ধরেছিল সেই জায়গাটা মোছার জন্য তার এই নীরব প্রোটেকশন তের মনে এক অদ্ভুত দোলা দিল।
অন্য একটা শহরে জিওন সুগা লাইব্রেরিতে বসে তার ল্যাপটপে কাজ করছিল। তার পরনে কালো একটা দামি শার্ট। ঘরের কোণেই দাঁড়িয়ে আছে জিমিন, তার বিয়ে করা বউ। তাদের বিয়ে 3 বছর হয়ে গেছে, কিন্তু সুগা কখনোই জিমিনকে স্ত্রী হিসেবে মর্যাদা দেয়নি। সুগা, কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আপনি কি এবারও বাড়িতে থাকতে পারবেন না? এইসব সেন্টিমেন্ট আমার সামনে দেখাবে না জিমিন। আমি তোমাকে বিয়ে করেছি পরিস্থিতির চাপে পড়ে, ভালোবাসার জন্য নয়। সুগা আর জিমিনের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। সুগার মায়ের ইচ্ছে ছিল মৃত্যুর আগে যেন ছেলের বউকে দেখে যেতে পারে, তাই সুগা বাধ্য হয়ে জিমিনকে বিয়ে করেছিল। সুগা বের হয়ে গেল। জিমিন চোখের জল টপ টপ করে মেঝের ওপরে পড়ল। সে সব সময় প্রার্থনা করে যেন সুগা তাকে একটু হলেও ভালোবাসে, কিন্তু সে তো জানে না এই কঠিন মানুষটার আড়ালে থাকা অন্ধকার জগৎ তার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। রাতের গভীরে জাংকুক তার গোপন আস্তানায় বসে আছে। সামনে আছে তার চাচা সংকং আর সংকং এর ছেলে সুগা, জাংকুকের চাচাতো ভাই। সংকং জাংকুকের আপন চাচা। সে একা থাকে, জিওন বাড়িতে থাকে না আর সুগা আলাদা থাকে। কারণ যেহেতু জিমিনের সাথে তার সম্পর্ক ভালো না, সে চায় না বাড়ির সবাই এই কথা জানুক। জাংকুকের প্রফেশন হলো সে একজন সিরিয়াল কিলার, তার সাথে নারী ব্যবসা, ড্রাগস ব্যবসা তো আছেই। আর যে কত কত পাপের ব্যবসা তার আছে তার কোনো হিসাব নাই। জাংকুকের এই পাপের ব্যবসার পার্টনার এরা দুজন বাপ ছেলে। কায়ু আছে তাদের সাথে। লিসা আয়ু সবকিছুই জানে, কিন্তু জাংকুকের ভয়ে মুখ খোলে না। জিন জেহব নামজুন এই সম্পর্কে কিছু জানে না। তে শুধু জানে যে জাংকুক মানুষ খুন করে, কিন্তু সেই বিষয়ে কিছুই বলে না। সে নিজেই গুমড়ে মুচড়ে আছে, অন্যকে আর কি বা বলবে। জাংকুকের এই আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা পুরো দুনিয়ার কাছে অজানা। সে এখানে একটি নিষ্ঠুর পাপের সম্রাট। জাংকুক, কাই আমাদের কিছু তথ্য বাইরে পাচার করছে। ছেলেটা অনেক বিপজ্জনক হয়ে উঠেছে। জাংকুক পাঞ্জাবির হাতাটা গুটিয়ে চাদরটা সোফার উপরে রাখলো। কাইকে তো আমি আরো আগেই খুন করতাম, শুধু ফুফুর কারণে বেঁচে আছে। হ্যাঁ, বেচারা ফুফু, একে তো স্বামী হারা হয়েছে, এখন যদি ছেলে হারাটা হয়ে যায় তাহলে তো সর্বোচ্চ শেষ তার। হ্যাঁ, এই কথা ভেবেই তো আমি কিছু করতে পারছি না, কিন্তু ও যদি আমার তের উপরে নজর দেয় তাহলে আমি ওকে শেষ করে দিব। আমি তো আমার নিজের বংশকে রক্তে রক্তাক্ত করে দিতে পারি, আর ও তো শুধু ফুফাতো ভাই। জাংকুকের চোখে খুনের নেশা খেলা করছে, তাই এই পাপের সাম্রাজ্যের রক্তে ভেজা, আর সেই রক্তের দাগ যেন তার তের গায়ে না লাগে। এটা তার জন্য সব থেকে বড় চিন্তা। সে ভাবে তে পবিত্র, তার জন্য সে অপবিত্র হয়ে যেতে পারে। রাত প্রায় 1:30টা। তে তার ঘরে একা বসে কাঁদছিল। হঠাৎ করে দরজায় কারো একটা টোকা পড়লো। তে বিছানা থেকে উঠে চোখ মুছে দরজাটা খুলে সামনে দেখতে পেল জাংকুককে। তার গলার চাদরটা ঝুলে আছে এক পাশে। বড় ভাই কাল বাড়ি ফিরবে, তার সাথে ওয়াইন আসবে, হয়তো তাকে বিয়ে করে নিয়ে আনবে। তুমি কি সহ্য করতে পারবে ভাবি? তে সর্বদ্ধ হয়ে গেল, চোখ থেকে শুধু টপ টপ করে পানি পড়ছে। এই দেখে জাংকুক তের দিকে এক পা এগিয়ে এলো। তার গায়ের করা পারফিউমের গন্ধ তেকে ঘিরে ধরলো। কান্না থামাও, তোমার জন্য এই বাড়িতে কেউ না থাকলেও আমি আছি। কালকে থেকে শুরু হবে নতুন খেলা, তৈরি থেকো। সে আমার স্বামী, তুমি তাকে কিছু করবে না। জাংকুক তের মুখ থেকে এমন কথা শুনে তার অনেক রাগ হলো, তাও সে শান্ত রইল। সামনে তে আছে এর জন্য। জাংকুক তার বিশাল হাতটা তের মাথার ওপরে রাখলো, ভালোবাসা প্রকাশ করতে নয়, বরং একটা অদৃশ্য ঢাল হয়ে তাকে আগলে রাখার প্রতিশ্রুতি দিতে। পরের দিন সকালে জিওন বাড়িতে এক গা ছমছমে নীরবতা বিরাজ করছে। গতকাল রাতে জেহো ফোন করে যা জানিয়েছে সে কথাগুলো জাংকুক তেকে বলেছিল। তের কানে এখনো সেই কথাগুলো বাজছে। বাড়ির পরিবেশ থমথমে। নামজুন এবং জিন ড্রয়িং রুমে বসে আছে, তাদের চোখে মুখে বিষণ্ণতার ছাপ। নামজুন মনে মনে ভাবছে আর কল্পনা করছে বন্ধু ইউনজুন মৃত্যুর আগে বলে গেছিল, নামজুন আমার মেয়ের খেয়াল রাখিস, আমার মৃত্যুর পর তের তার এই দুনিয়াতে কেউ নেই, তাই আমি তোর হাতেই তেকে দিয়ে গেলাম। তুই চিন্তা করিস না ইউনজুন, তোর মেয়েকে আমি আমার বড় ছেলের বউ করে আমার রাজমহলে রানীর মতন রাখবো। এই কথা ভেবে ভেবে চিন্তায় কাতরাচ্ছে নামজুন। বন্ধুকে দেওয়া কথা আর রাখতে পারলো না সে। ঠিক সেই সময় বাড়ির সামনে এসে থামলো সুগার রেঞ্জার রোভার। জিওন সুগা, নামজুনের ভাইপুর। সুগার পরনে সাদা শার্ট, হাতে একটা দামি ঘড়ি। তার পেছনে অত্যন্ত শান্ত আর বিষণ্ণ মুখে গাড়ি থেকে নামলো জিমিন। যেহেতু অন্য কাউকে বিয়ে করেছে এই খবর পাওয়ার পর তারা তাড়াহুড়ো করে এখানে চলে আসছে।
বাড়ির ভেতরে ঢুকতে জিন দৌড়ে এসে জিমিনকে জড়িয়ে ধরলো। জিমিন মা, তোরা এসেছিস? আমার বুকটা ফেটে যাচ্ছে। যেহব কালকে রাতে ফোন করে যা বলেছে এখন আমার বিশ্বাস হচ্ছে না। বড় মা শান্ত হন। যেহব ভাই আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর তে ভাবি কোথায়? জিমিন থেকে তেমন ভাবে চেনে না, কারণ জিমিন বিয়ের সময় একবারই দেখেছিল তেকে, আর কখনো দেখেনি। সুগা কখনো এই বাড়িতে তাকে নিয়ে আসতো না। বড় মা, বিশ্বাস না করার কিছু নাই। যেহব যা করেছে তা সারা দুনিয়ার সামনে জীবন বাড়ির মান সম্মান ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওই মেয়ে ওয়াইএনকে বিয়ে করে নিয়ে এই বাড়িতে ফিরবে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে অত্যন্ত ধীর পায়ে নেমে এলো জাংকুক। তার পরনে আজ গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবি, পায়জামা আর কাঁধে ঝোলানো ধবধবে সাদা একটা চাদর। তার হাঁটার ভঙ্গিতে কোনো বাস্তবতা নেই, আছে শুধু জমাট বাঁধা শীতলতা। আসবে তো বটেই, পাপ যখন শুরু হয়েছে তখন সেটা শেষ পর্যন্ত যাব। সুগা ভাই, আপনি জিমিন ভাবিকে নিয়ে কয়েকদিন আমাদের বাড়িতে থাকুন। মা আর একলা সবকিছু সামলাতে পারছে না। আর তে ভাবির অবস্থা তো বুঝতেই পারছেন। বিকেলবেলা গেটের সামনে গাড়ির হর্ন বাজতেই সবাই বেরিয়ে এলো। গাড়ি থেকে নামলো জেহব, আর তার সাথে লাল শাড়ি পরা এক তরুণী ওয়াইএন। জেহবের মুখে অপরাধবোধের বদলে এক ধরনের জেদ ফুটে উঠেছে। তে দরজার এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। তার স্বামী তাকে না জানিয়ে অন্য একজন মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। লিসা আর কাই একটু দূরে দাঁড়িয়ে তেকে টিটকানি মারছে। দেখো দেখো, বড় ভাবের কপাল তো একদম পোড়া। এখন সে এই বাড়িতে দাসী ছাড়া আর কিছু না। কাই তের দিকে লোলুপ্ত দৃষ্টিতে তাকিয়ে, তাতে কি, কপাল পোড়া হলে কি হবে? শরীরটা তো খাঁটি সোনা। যেহব ভাই নিয়ে আনিয়েছে তো কি হয়েছে, আমি তো আছি। কাই যখন হাসতে হাসতে তায়ুংয়ের খুব কাছ দিয়ে যেতে চাইলো, কিন্তু তখনই জাংকুক তার গলার চাদরটা এক টানে কাইয়ের গলায় পেঁচিয়ে ধরলো। চাদরের টানে কাইয়ের দম বন্ধ হওয়ার উপক্রম হলো। জাংকুক একদম কাইয়ের কাছে গিয়ে কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, কাই, আমি তোকে বলেছিলাম না আমার সীমানার দিকে তাকাবি না? এই মেয়েটা তে, তোর বড় ভাবি। আজ থেকে তার গায়ের ছায়াও যদি তুই মারাস, তবে তোর জিভটা টেনে আমি বের করে নেব। জাংকুক এক ঝটকায় কাইকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। কাই মাটিতে পড়ে কাঁপতে লাগলো। জাংকুক এরপরে তের সামনে এসে দাঁড়ালো। তের চোখের জল আর ঠোঁট কাঁপছে। জাংকুক তার হাতটা কিন্তু ধরলো না, শুধু সামনে এসে বিশাল দেওয়ালের মতন দাঁড়িয়ে রইল। যেহব আর তার নতুন বউ ওয়াইয়ান জাংকুকের সামনে দিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। তাদেরকে বাড়ির ভিতরে ঢুকতে দেখে নামজন অনেক জোরে গর্জে উঠলো, যেহব তুই একে করলি? তের মতন একটা সাধারণ মেয়েকে রেখে এই ওয়াইয়ানকে বিয়ে করলি? আমি আমার বন্ধুর কাছে কথা দিয়েছিলাম তার মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে রানীর মতন রাখবো। এখন আমি কি জবাব দিব আমার বন্ধুকে? বাবা, আমি তেকে বিয়ে করতে চাইনি, আপনি আমাকে বাধ্য করেছিলেন বিয়ে করতে। আমি ওয়াইএনকে ভালোবাসি, আর ওয়াইএনই এই বাড়ির রাজরানী হবে। পাশে দাঁড়িয়ে থাকা জিমিন কাঁদতে কাঁদতে তের হাত ধরলো। জিমিন নিজেও সুগার অবহেলার শিকার, তাই সে তের কষ্টটা বুঝতে পারছিল। সুগা একপাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার চোখে কোনো আবেগ নেই, কিন্তু সে লক্ষ্য করছে জাংকুক কিভাবে সারাক্ষণ তের উপরে নজর রাখছে। সুগা জাংকুকের পাশে গিয়ে দাঁড়ালো। জাংকুক, পরিস্থিতি ভালো না। কাই আর লিসা কোনো না কোনো চাল চালবে, আর যেহব তো এখন অন্ধ হয়ে আছে। জাংকুক নিজের গলার চাদরটা ঠিক করতে করতে বলল, বড় ভাই অন্ধ হয়ে আছে ঠিকই, কিন্তু আমি জেগে আছি। সুগা ভাই, এই বাড়িতে পাপের রাজ্য তো শুধু আমাদেরই হবে, অন্য কারো না। রাত গভীর হয়েছে, পুরো বাড়ি নিস্তব্ধ। তে তার অন্ধকার ঘরে বসে জানালার দিকে তাকিয়ে রয়েছে। পাশের ঘর থেকে যেহব আর তার নতুন বউ ওয়াইনের হাসির শব্দ ভেসে আছে। সেই শব্দ তের কানে বিষের মতন লাগছে। হঠাৎ তার দরজা একটা হালকা টোকা পড়লো। তে দরজা খুলতে দেখলো জাংকুক দাঁড়িয়ে আছে। তার পরনে সেই একই পাঞ্জাবি, কিন্তু চাদরটা এখন তার গলার চারপাশে ঢাকা। তার হাতে এক গ্লাস দুধ আর ঔষধ। জাংকুক, তুমি এত রাতে এখানে কেন? যাও এখান থেকে, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না, যারা দেখবে তারা এখন নিজের ঘরে ব্যস্ত। এটা খেয়ে নাও, মাথা ব্যথা করবে নয়তো। তে আর কোনো কথা না বাড়িয়ে কাপা কাপা হাতে গ্লাসটা নিল। জাংকুক এক পা এগিয়ে ঘরের ভিতরে ঢুকলো। সে তের খুব কাছে আসলো, কিন্তু তাকে স্পর্শ করলো না। শুধু তার গায়ের পারফিউম আর অভিজাত্যের ঘেরান থেকে গ্রাস করে ফেললো। কালকে থেকে কাই তোমার আশেপাশে ঘুরবে, ভয় পাবে না। শুধু মনে রেখো, তুমি একা নও। আমি এই বাড়ির অন্ধকার কোণে সবসময় তোমার আশেপাশে থাকবো। তুমি কেন আমার জন্য এত কিছু করছো জাংকুক? আমি তো তোমার কিছু হই না। জাংকুক এক মুহূর্ত থামলো। তার চোয়াল শক্ত হয়ে এলো। সে কোনো উত্তর দিল না। উত্তর দিলে হয়তো আজকে তার গোপন ভালোবাসার প্রকাশ পেয়ে যেত। সে শুধু তার চাদরের এক প্রান্ত দিয়ে তেয়ের এক ফোঁটা চোখের জল মুছে দিল। সেই স্পর্শ বিদ্যুৎ তেয়ের শরীরে লেগে গেল।
জাঙ্কুক নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল। তে দরজার আড়ালে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এই ছেলেটা কি সত্যিই তার দেবর নাকি অন্য কিছু। এরপর এক সপ্তাহ কেটে গেল। জাঙ্কুক তীর সবসময় খেয়াল রাখতো। জিওন বাড়িতে ওয়াইন আসার পর থেকে বাড়ির অনেক নিয়ম কানুন বদলে গেছে। জিওপ এখন আর থেকে সহ্য করতে পারছে না। সে সারাক্ষণ তার নতুন স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকে আর বাড়ির সবার সামনে তেকে তুচ্ছ তাচ্ছিল্য করে। লিসা আর কাই এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে। সকালে ডাইনিং টেবিলে সবাই উপস্থিত, শুধু জাঙ্কুক এখানে উপস্থিত নয়। জিন সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। যেহেতু এখন তের মানসিকতা ঠিক নেই, তাই সব কাজ জিন করছে। তে তুমি এখন থেকে আর এই টেবিলে বসে খাবে না। ওয়াইন এটা পছন্দ করে না, আর ওয়াইনের খাবারটা ঘরে নিয়ে আসো। তুমি আজ থেকে রান্নাঘরে খেও। আর আমার বউয়ের সামনে তোমাকে আমার একদমই পছন্দ না, দেখতেও ভালো লাগছে না। তের হাত থেকে ভাতের চামচটা পড়ে গেল। জিওপের অপমানে তের চোখের জল চলে আসলো। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলো জাঙ্কুক। জিওপের সমস্ত কথাই সে শুনতে পেল। শোনার পর তার চোখ শক্ত হয়ে আসলো। জিওপ ভাই, তুমি আমার বড় বলে আমি তোমাকে এখনো সম্মান দিচ্ছি। এখন কি এই বাড়ির নিয়ম তুমি আর তোমার নতুন বউ ঠিক করবে? বাবা এখনো বেঁচে আছে আর মা তোমার সামনে বসে আছে। তাদের সামনে বসে তুমি কিভাবে থেকে রান্নাঘরে খাবার খেতে যাওয়ার বলার সাহস পাও? জাঙ্কুক, তুই বড়দের মাঝখানে কথা বলিস না। ও এখন শুধুমাত্র এই বাড়ির একজন আশ্রয়িতা। রাগে জাঙ্কুকের চোখ লাল বর্ণ ধারণ করেছে। জিওপ জাঙ্কুকের চোখে চোখ পড়তে একদম চুপ হয়ে যায়। সে আশ্রয়িতা নয়, সে এই বাড়ির আভিজাত্য। আজ থেকে ভাবি এই টেবিলের প্রধান আসনে বসে খাবার খাবে। যদি তোমার আর তোমার নতুন বউয়ের কোনো সমস্যা হয়, তাহলে তোমরা তোমাদের খাবার নিজেদের ঘরে বসে খেতে পারো। আমার সামনে কোনো অপমান আর অপবাদ আমি বরদাস্ত করব না। জাঙ্কুকের গলার স্বর শুনে পুরো টেবিল সরবদ্ধ হয়ে গেল। নামজুন মাথা নিচু করে মাথা নাড়ালো। জাঙ্কুকের কথার উপরে বলার সাহস কারণেই। জাঙ্কুক নিজে তের কাছে গিয়ে তার চেয়ারটা টেনে আবার তাকে বসিয়ে দিল। বসো তুমি এখানে, খাবার শেষ না করা পর্যন্ত এখান থেকে তুমি যাবে না। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তার দিকে তাকাচ্ছে না, কিন্তু তার উপস্থিতি তের চারপাশে অদৃশ্য নীরবতার দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে জিমিন বাগানে বসে আছে। তার শরীরটা কয়েকদিন ধরে খুব একটা বেশি ভালো না। সুগা বারান্দা থেকে জিমিনকে লক্ষ্য করেছিল। সুগা নিচে নেমে জিমিনের পাশে গিয়ে দাঁড়ালো। তার পরনে ছিল একটা সাদা কালারের ধূসর পাঞ্জাবি। জিমিন, তুমি এখানে রোদে বসে আছো কেন? ঘরে চলো। জিমিন সুগার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে, এই লোকটা তো কোনোদিনও আমার কোনো খোঁজ খবর রাখে না। আমি কি করি না করি তা তো লক্ষ্যই করে না। আজকে কি মনে করে লক্ষ্য করলো? আপনি আমার খোঁজ নিচ্ছেন? আজ সূর্য কোন দিকে উঠেছে? জিমিনের কথা শুনে সুগা তার মুখটাকে অন্যদিকে ফিরিয়ে নিল। এই বাড়িতে এসেছো, তুমি অসুস্থ হয়ে পড়লে সবাই ভাববে আমি তোমার খেয়াল রাখবো না, আর বাবা তো আমাকে ছেড়ে কথা বলবেই না। সুগা জিমিনের হাত ধরলো জিমিনকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। জিমিন অনুভব করলো সুগার হাত কাঁপছে। ঘৃণা করলো কেন যেন সুগা তাকে অবহেলা করতে পারছে না। হয়তো তার মধ্যে 3 বছরের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। বিকেলের দিকে জাঙ্কুক আর সুগা ব্যবসার কাজে বাইরে গেল। সেই সুযোগে কাই থেকে একা পেয়ে গেল সেন্টার রুমের কাছে। দিয়ে যখন কাপড় গুছিয়ে রাখছিল, কাই তখন পেছন থেকে এসে দরজা বন্ধ করে দিল। জাঙ্কুক তো এখন নেই, দেখি আজকে তোকে বাঁচা। জিওপ তো তোকে ছুঁয়েও দেখে না। আজ আমি দেখবো তোর শরীরের কত দাম। কাই জোর জবরদস্তি করতে তের ওড়নাটা টেনে ধরার চেষ্টা করলো। তে চিৎকার করতে চাইলো। কাই তার মুখ চেপে ধরলো। শয়তান, ছেড়ে দে আমাকে। তুই জানিস না জাঙ্কুক তোকে মেরে ফেলবে। শয়তান, ছেড়ে দে। জাঙ্কুক জানবে কিভাবে? জাঙ্কুক তো তার পাপের সাম্রাজ্য নিয়ে এখন ব্যস্ত। কাই যখন তেকে মেঝেতে ফেলে দিতে চাইলো, ঠিক তখনই সেন্টার রুমের কাঠের দরজাটা এক লাথিতে ভেঙে ঢুকলো জাঙ্কুক। জাঙ্কুকের চোখ দুটো টকটকে লাল। তার গলার চাদরটা মেঝেতে পড়ে গেল। পাঞ্জাবির হাতাটা গোটানো। সে কাইকে চুল ধরে এক ঝটকায় দেয়ালের সাথে মারলো। আমি বলেছিলাম না কাই, তুই তের দিকে হাত দিলে আমি তোর হাত দুটো কেটে ফেলবো। জাঙ্কুক পকেট থেকে একটা ধারালো ছোরা বের করলো। সে কাইয়ের হাতের তালু মেঝের সাথে গেঁথে দিল সেই ছোরা দিয়ে। তে ভয়ে এক কোণে গুটিসুটি মেরে বসে বসে কাঁপছে। সে জীবনও জাঙ্কুকের এমন ভয়ঙ্কর রূপ দেখেনি। কাইকে আধমরা করে জাঙ্কুক তার ব্যক্তিগত রক্ষীদের হাতে তুলে দিল। একে বেসমেন্টে নিয়ে যাও। সুগা ভাই আর চাচাকে খবর দাও। এর বিচার আমি নিজে এসে করব। সবাই চলে যাওয়ার পর জাঙ্কুক তের সামনে এসে হাঁটু গেড়ে বসলো। সে তার মেঝেতে পড়ে থাকা চাদরটা দিয়ে তের শরীর ঢেকে দিল। জাঙ্কুকের হাত কাঁপছিল না, কিন্তু তার চোখের ভিতরে এক অদ্ভুত যন্ত্রণা ছিল। তুমি কি সত্যি 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 মানুষকে মারো জাঙ্কুক? আর এই বেসমেন্ট কিসের? ভয় পেও না তে, আমি তোমার কিছু করব না। আমি দুনিয়ার জন্য জমদূত হতে পারি, কিন্তু তোমার জন্য আমি তোমার রক্ষাকর্তা।
তোমার শরীরে একটা আঁচড় লাগার আগে আমি পুরো দুনিয়াকে জ্বালিয়ে দিব। তে শুধু কাই আর লিসার মুখে শুনেছিল জাংকুক মানুষ খুন করে, কিন্তু সে শিওর ছিল না আর তাদেরকে কখনো বিশ্বাসই করতো না। তে প্রথমবার জাংকুকের চোখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। সেই চোখে কামনার চেয়ে বেশি ছিল এক তীব্র অধিকার বোধ আর ভালোবাসা, যা জাংকুক কখনোই প্রকাশ করেনি। সেদিন রাতে বাড়িতে সবাই কায়ের নিখোঁজ হওয়া নিয়ে ব্যস্ত। তখন জাংকুক ছাদে বসে সিগারেট টানছিল। তার গায়ে একটা কালো পাঞ্জাবি আর চাদর। তে নিঃশব্দে তার পাশে গিয়ে দাঁড়ালো। ধন্যবাদ জাংকুক, আজ তুমি না থাকলে আমার কি হতো জানি না। জাংকুক আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, ধন্যবাদ দিয়ে আমাকে পর করে দিও না। আমি তোমাকে রক্ষা করি, কারণ আমি চাই না বড় ভাই যা হারিয়েছে আমি তাকে হারাই। আমি সেটাকে ঘুরিয়ে নিতে চাই। জাংকুক কথাটি বলে তের খুব কাছে এগিয়ে এলো। তাদের মাঝখানে এখন শুধু 2 ইঞ্চির দূরত্ব। তে জানতো এটা পাপ, জানতো এটা তার দেবর, কিন্তু জাংকুক এই শক্তিশালী পুরুষ আর পরম মমতার কাছে সে নিজেকে সঁপে দিতে চাইলো। জাংকুক তার হাতটা বাড়িয়ে তের চিবুক স্পর্শ করলো। ভালোবাসা এখনো মুখে প্রকাশ পায়নি, কিন্তু তাদের মধ্যে এক ভয়ঙ্কর ও পবিত্র নিঃশব্দ সম্পর্কের সূচনা পেয়েছে। কায়ের সেই দিনের ঘটনার পর থেকে জিওন বাড়িতে এখন গুমট ভাব বিরাজ করছে। কাই নিখোঁজ, আয়ু আর লিসা জানে এসবের পিছনে জাংকুকের হাত আছে, কিন্তু তাদের দুজনের সাহস নেই জাংকুককে প্রশ্ন করার মতন। নামজুন, জিন আর জিওপের তো সাহসই নেই জাংকুকের চোখের দিকে তাকিয়ে কথা বলার। তাকে আর কি প্রশ্ন করবে সে? তে এখন আর আগের সেই ভীতু আর দুর্বল মেয়েটি নেই। জাংকুকের প্রচণ্ড প্রশ্রয় তাকে এক ধরনের মানসিক শক্তি দিয়েছে। তবে তার মনের ভেতরে একটি বিশাল যুদ্ধ চলছে। একদিকে সমাজের নিয়ম, অন্যদিকে জাংকুক, সে বাধ্য আকর্ষণ। বাড়ির ছাদে এক পাশে সুগা আর জিমিন দাঁড়িয়ে ছিল। জিমিন আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ সুগা পেছন থেকে এসে তার কাঁধে একটা শাল জড়িয়ে দিল। বাইরে বাতাস বইছে। তোমার শরীর এমনিতেই ভালো না, ঘরে চলো। আপনি কি সত্যি আমার জন্য চিন্তা করছেন, নাকি এটাও কোনো দায়িত্ব? 3 বছর ধরে তোমাকে অবহেলা করছি জিমিন, কিন্তু জাংকুক আর তের এই নীরব লড়াই দেখে আমি বুঝছি যা সামনে আছে তা অবহেলা করা উচিত নয়। আমি হয়তো খুব ভালো মানুষ না, কিন্তু তোমাকে আমি আর হারাতে চাই না। সুগা জিমিনের কপালে আলতো করে একটা চুমু খেলো। জিমিনের চোখে আনন্দে অশ্রু চিকচিক করে উঠল। তাদের 3 বছরের বরফিত বৈবাহিক জীবনে অবশেষে বসন্তের ছোঁয়া লাগলো। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো, তার সাথে বজ্রপাত। তে ঝড়ের শব্দে ভয় পেয়ে তার ঘরের বারান্দার দরজা বন্ধ করতে গেল, কিন্তু বাতাসের ঝাপটায় সে ছিটকে পড়তে নিল। কেউ একজন পিছন থেকে সে শক্ত করে ধরলো। সেই পরিচিত পারফিউম আর আভিজাত্যের ঘ্রাণ। জাংকুক, তার পরনে তার পছন্দের কালারের কালো পাঞ্জাবি, কিন্তু আস্তার গলায় সেই আদরের চাদরটা আর নেই। ঝড়ের বাতাসে তার ভেজা চুলগুলো তার কপালে এসে পড়ল। তুমি এখানে কেন এত রাতে জাংকুক? ঝড় উঠেছে তে, আমি জানতাম তুমি ঝড়কে অনেক ভয় পাও, তাই নিজেকে আর আটকাতে পারলাম না, চলে এসেছি তোমাকে দেখার জন্য। জাংকুক তেকে ছাড়লো না, বরং আরো কাছে টেনে নিল। তের পিঠ এখন জাংকুকের শক্ত বুকের সাথে লেপ্টে আছে। জাংকুকের নিঃশ্বাস তের ঘাড়ের উপরে পড়ছে। তের কাছে সেই নিঃশ্বাস তপ্ত আগুনের মতন লাগছে। এটা ভুল জাংকুক, তুমি আমার দেবর আর আমি তোমার বড় ভাইয়ের বউ। জাংকুক থেকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কে বড় ভাই? যে তোমাকে অন্যের সামনে বিলিয়ে দিতে চেয়েছিল, যে তোমাকে মানুষ বলে গণ্য করে না। আমি কোনো নিয়ম মানি না, আমি শুধু জানি তুমি আমার। যেদিন তুমি এই বাড়িতে পা রেখেছিলে সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। জাংকুক আর নিজেকে সামলাতে পারলো না। সে নিচু হয়ে তের ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। প্রথম দিকে তে বাধা দেওয়ার চেষ্টা করলেও জাংকুকের সেই তীব্র ভালোবাসার কাছে সে নিজেই অবসর হয়ে গেল। ঝড়ের শব্দ ছাপিয়ে এই ঘরে তখন শুরু হলো এক নিঃশব্দ প্রেমের উপখ্যাত। জাংকুক আর তে একে অপরের মধ্যে হারিয়ে গেল। তাদের এই পাপের সম্পর্ক আজ পূর্ণতা পেল। শরীরের প্রতিটি কোষ তারা একে অপরকে অনুভব করলো, যা পৃথিবীর সব নিয়মকে উচ্ছেদ করে দিল। পরের দিন সকালে জিওন বাড়িতে যেন বজ্রপাত শুরু হলো। লিসা জাংকুকের ঘর পরিষ্কার করার ছলে তার ডয়ার থেকে কিছু ছবি আর ডায়েরি পায়, যেখানে জাংকুকের অন্ধকার জগতের সব তথ্য ছিল। শুধু তাই নয়, লিসা জাংকুককে ভোরবেলায় তের ঘর থেকে বের হতে দেখেছিল। সে দেরি না করে পুরো পরিবারের সামনে সব ফাঁস করে দিল।
ড্রয়িং রুমে নামজুন, জিন, জেহব, সুগা, জিমিন, আয়ু, ফুফু সবাই উপস্থিত ছিল। বড় মামা, আপনারা যাকে ঘরের আদর্শ ছেলে ভাবেন সেই জাংকুক আসলে একটা খুনি। সে অন্ধকার জগতের সম্রাট। আর সব থেকে বড় খবর হলো সে আপনার বড় বউয়ের সাথে পাপের সম্পর্কে লিপ্ত। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। জেহব রাগে কাঁপতে কাঁপতে তেয়ের দিকে এগিয়ে গেল তার গালে থাপ্পড় মারার জন্য। তুই এত বড় নষ্ট মেয়ে আমার ভাইয়ের সাথে? জেহবের হাত তাইয়ের গালে পড়ার আগেই বাতাস চিরে জাংকুকের হাতটা এসে জেহবের কবজি ধরে ফেলল। জেহব ভাইয়া, হাত নামাও। এই হাত যদি তেয়ের গালে পড়ে তাহলে আমি তোমার হাত চিরন্তরে অকেজো করে দিব। জাংকুক, এসব কি শুনছি আমি? তুই কি আসলে অপরাধ জগতের সাথে লিপ্ত? আর তেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? জাংকুক শান্তভাবে তেয়ের পাশে গিয়ে দাঁড়ালো এবং সবার সামনে তার হাতটা শক্ত করে ধরলো। হ্যাঁ বাবা, আমি সেই অন্ধকার জগতের অধিপতি যা আপনারা কল্পনাও করতে পারবেন না। সুগা ভাই আর চাচা সংকংও এর সাথে যুক্ত। আর তে, সে আমার জীবন। আপনি তাকে বিয়ে দিয়েছিলেন এক অযোগ্য মানুষের সাথে। আজ থেকে সে আমায় কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। জিন কান্নায় ভেঙে পড়ল। জেহব অপমানে বাড়ি থেকে বের হতে যেতে চাইল, কিন্তু জাংকুক তাকে থামালো। যেতে চাইলে যাও, কিন্তু মনে রেখো এই বাড়িতে থাকতে হলে তেকে সম্মান দিয়ে থাকতে হবে। কারণ এখন সে তোমার বউ নয়, বরং সে এখন জিয়ন জাংকুকের অর্ধাঙ্গিনী। তার হুঙ্কারে জিহন বাড়ি লড়ে উঠছে। আয়ু আর লিসা এখন ভয়ে স্তম্ভিত, কারণ তারা জাংকুকের গোপন কথা ফাঁস করে দিয়েছে। জাংকুক এখন আর লুকোচুরি করছে না। সে প্রকাশ্যে সবার সামনে দিয়ে তেকে তার ঘরে নিয়ে গেল। পাপ যখন স্বীকার করে নেওয়া হয় তা তখন আর ভয়ঙ্কর থাকে না, তা হয়ে উঠে এক অজয়ের শক্তি। কিন্তু সামনে কি আরো কোনো বিপদ অপেক্ষা করছে? কাই কি ফিরে আসবে প্রতিশোধ নিতে? আর নামজুন কি তার ছোট ছেলেকে ক্ষমা করবেন? জিওন বাড়ির ড্রয়িং রুমে আজ এক অদ্ভুত গম্ভীর্য। সকালবেলাতেই জাংকুক উকিলকে বাড়িতে ডেকেছেন। পরিবারের সবাই সেখানে উপস্থিত। জাংকুকের চোখে মুখে আজ এক ধরনের অস্থিরতা সংকোচ করছে। জাংকুক উকিলকে ইশারা করতে টেবিলের ওপর ডিভোর্স পেপারগুলো রাখলেন। জাংকুক শীতল দৃষ্টিতে জেহপের দিকে তাকালো। বড় ভাই, এই কাগজে স্বাক্ষর করো। আজ থেকে এই বিষাক্ত সম্পর্ক থেকে তুমি আর তে দুজনেই মুক্ত। নামজুন আর জিন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। বাড়ির ছোট ছেলের এই অভদ্রতা আর দুঃসাহস তাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছে। কিন্তু জাংকুকের ভয়ঙ্কর রূপের কথা ভেবে কেউই প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। জেহব যখন কলমটা হাতে নিল তার মনে এক অদ্ভুত অনুশোচনার উদয় হলো। সে প্রথমবারের মতন এক দৃষ্টিতে তের দিকে তাকালো। তে দরজার এক কোণে দাঁড়িয়েছিল। তার চোখে ছলছল করছে দীর্ঘদিনের অবহেলা আর কষ্ট। পরেও বিচ্ছেদের এই মুহূর্তে তার চোখে একরাশ স্মৃতি ভেসে উঠেছে। তের সেই করুণ দৃষ্টি দেখে জাংকুকের বুকের ভেতরটা কামড়ে উঠল। সে ঘাবড়ে গেল। তে কি এখনো সেই মানুষটাকে ভালোবাসে? সে মনে মনে ভাবতে শুরু করলো, যদি সে এই পর্যন্ত এসে শেষ মুহূর্তে পিছিয়ে যায়। দেরি করছো কেন বড় ভাই, সাইন করো। জেহব দীর্ঘশ্বাস ফেলে সাইন করে দিল। এরপর এলো তের পালা। তে যখন টেবিলের কাছে এলো, কলমটা ধরলো, তার হাত থরথর করে কাঁপছিল। সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। ঠিক তখনই জাংকুক পেছন থেকে এসে তের হাতটা নিজের শক্তিশালী হাতের মুঠোয় চেপে ধরলো। জাংকুক ফিসফিস করে তের কানের কাছে বলল, তে ভয় পেও না, এই কম্পন আমি আজীবনের জন্য থামিয়ে দেব। আমার উপরে বিশ্বাস রাখো, ভরসা করো আমাকে। জাংকুক নিজেই জোর দিয়ে তের হাত ধরে সাইন করিয়ে নিল। বিচ্ছে সম্পূর্ণ হলো। জাংকুকের মুখে তখন এক বিজয়ের পিচাসের হাসি। সেদিন রাতেই জাংকুক শহর কাঁপিয়ে সবচেয়ে দামি শোরুম থেকে একটা গাঢ় লাল রঙের দামি বেনারসি শাড়ি আর সোনার অলংকার নিয়ে এলো। সে কোনো রাজকীয় অনুষ্ঠানের অপেক্ষা করতে চাইল না। সে ভয় পাচ্ছিল যদি কাল সকালে পৃথিবী বদলে যায়। বাড়িতে কাজে ডাকা হলো। নামজুন আর জিন মানসিকভাবে বিবর্জ্য হলেও জাংকুকের জেদের কাছে নিস্বীকার করতে হলো তাদের। সুগা আর জিমিনকে সেখানে সাক্ষী হিসেবে তাড়া করানো হলো। জাংকুক আর তে মুখোমুখি বসে আছে। মোমবাতির আলোতে তেকে দেখতে পরম সুন্দরী লাগছে। বাইরে বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে বিদ্যুৎ নেই। কাজে যখন তাদের বিয়ে পড়ালো, জাংকুকের কণ্ঠস্বর ছিল সবচেয়ে দীর্ঘ। তে কবুল বলুন।
তে কিছুটা চুপ করে রইল। জাংকুক তার হাতে হাত রাখতেই তে তার দিকে তাকালো। জাংকুকের চোখে চোখ রেখে মনে যেন একটা সাহস পেল। কবুল। জিওন জাংকুক, এখন আপনি বলুন কবুল। কবুল কবুল কবুল। বিয়ে শেষ হতেই সে তায়ুনকে দাঁড়া করালো এবং তাকে জড়িয়ে ধরে তার কপালে একটা আলতো চুমু খেলো। তে জাংকুকের চাদরটা খামচে ধরলো। তার দুশ্চিন্তা এখনো কাটেনি, কিন্তু জাংকুকের বুকের ধুকপুকানি তার এক অদ্ভুত শক্তি দিচ্ছিল। জেহো পাশের ঘর থেকে এই দৃশ্য দেখে নিজের ভুল বুঝতে পারলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাংকুক তার পাপের প্রেমকে আজ পৃথিবীর সব শক্তির ঊর্ধ্বে নিয়ে গেছে, পবিত্র করেছে তার পাপকে। জাংকুক সবার সামনে তেকে কোলে নিয়ে তার ঘরে চলে যায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় জাংকুক তের কানে ফিসফিস করে বলল, আজ থেকে তুমি এই অন্ধকার সাম্রাজ্যের রানী, আর আজ থেকে তুমি শুধু আমার। রাতে জিওন মেনশনে এক শ্মশানের নীরবতা। জাংকুক আর তে বিয়ে হবার পরাপরই জেহব তার নতুন স্ত্রী ওয়েনকে নিয়ে আলাদা হয়ে গেছে। নামজুন আর জিন নির্বাক, কিন্তু ঝড়ের আগে এই নীরবতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কেউ বুঝতে পারেনি। এদিকে কাই, যাকে সবাই মৃত ভেবেছিল, সে আসলে আয়ু আর লিসার সাহায্যে জাংকুকের বেসমেন্ট থেকে পালিয়ে জাংকুকের প্রধান শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছে। আজ রাতে তাদের সে চালটি চালবে। রাত 12টা। জাংকুক তার ঘরে তীরের সামনে বসে আছে। আজ রাতে পরনে রক্তবর্ণের একটি দামি সিল্কের পাঞ্জাবি আর ঘাড়ের ওপরে কালো চাদর। তের পরনে একটা সুন্দর লাল শাড়ি। জাংকুক তার পকেট থেকে একটা হীরের আংটি বের করে তের হাতে পরিয়ে দিল। আজ থেকে তুমি শুধু আমার। পৃথিবী কোনো নিয়ম আমাদের আলাদা করতে পারবে না। যদি মৃত্যু আসে তাও আমি দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবো। জাংকুক, আমার না খুব ভয় করছে, কেন জানি না বুকের ভিতরটা কেমন যেন লাগছে। মনে হচ্ছে আজ কোনো বিপদ হবে। ঠিক সেই মুহূর্তে পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেছে। নিচতলা থেকে জিনের চিৎকার আর কাঁচ ভাঙার শব্দ ভেসে এলো। জাংকুক সেই মুহূর্তে তার ড্রয়ারে লুকিয়ে রাখা রিভলভারটি বের করলো। তে তুমি ঘরের ভিতরে থাকো, বাইরে একদম আসবে না, কেউ টোকালেও দরজা খুলবে না। জাংকুক নিচে নেমে দেখলো কাই একদল লোক নিয়ে ড্রয়িং রুমে ঢুকেছে। লিসা আর আয়ু এক কোণে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছে। তারা নামজুন আর জিনকে বন্দি করেছে। জাংকুক, বলেছিলাম না ফিরে আসবো। আজ তোর এই পাপের সাম্রাজ্য আর তোর এই সুন্দরী ভাবি, সরি তোর সুন্দরী ভাবি নয়, বরং তোর বউ, আমি সব কিছু জ্বালিয়ে ছাই করে দেব। জাংকুক সিঁড়ির মাঝপথে দাঁড়িয়ে একটা শীতল হাসি হাসলো। সে তার গলার চাদরটা খুলে হাতে পেঁচিয়ে নিল। তোর মতন আবর্জনা আমার সাম্রাজ্যের ধুলোর সমানও না কাই। মুহূর্তের মধ্যে জাংকুক এবং সুগা অন্ধকার থেকে আচমকা বেরিয়ে এসে আক্রমণ শুরু করলো। গোলাগুলিতে পুরো বাড়ি প্রকম্পিত হয়ে উঠল। জাংকুক একাই 100 জনের জমদূত। সে একাই কাইয়ের একের পর এক লোককে গুলি করে মাটিতে লুটিয়ে দিচ্ছে। সবশেষে সে কাইয়ের মুখোমুখি হলো। জাংকুক গুলি না চালিয়ে কাইয়ের গলার চারপাশ দিয়ে তার সেই চাদরটাকে পেঁচিয়ে ধরলো। কাইয়ের চোখ দুটো রক্তবর্ণ হয়ে বেরিয়ে এলো। বলেছিলাম না তোর জিব্রা আমি বের করে নিব। আমার ভালোবাসা, আমার সাম্রাজ্য, আমার পরিবারের দিকে নজর দেওয়ার সাহস কিভাবে হয় তোর? জাংকুক এক ঝটকায় কাইয়ের ঘাড় মটকে দিল। কাইয়ের নিথুর দেহ মাটিতে পড়ে রইল। লিসা আর আয়ু ভয়ে চিৎকার করে পালাতে চাইলে সুগা তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য গার্ডদের ইশারা করে। বিপদ কেটে যাওয়ার পর সুগা জিমিনের কাছে দৌড়ে গেল। জিমিন ভয়ে এক কোণে কাঁপছিল। সুগা তাকে জড়িয়ে ধরলো। জিমিন, সব শেষ। আমি আর কখনো তোমাকে একা ফেলে কোনো অন্ধকারে যাব না। আজ থেকে আমাদের এক নতুন জীবন শুরু হবে। জিমিন ভয়ে সুগাকে জড়িয়ে ধরলো। আমি জানতাম আপনি আমাকে রক্ষা করবেন, আর একদিন ভালো হয়ে যাবেন আর আমাকেও ভালোবাসবেন। সুগা আর জিমিনের তীব্র 3 বছরের তীব্রতা আজ রক্তের বিনিময়ে ভালোবাসা রূপান্তরিত হলো। ভোর হচ্ছে। বৃষ্টির পর আকাশ আজ পরিষ্কার। নামজুন এবং জিন ড্রয়িং রুমে বসে আছে। জাংকুক তের হাত ধরে তাদের সামনে এসে দাঁড়ালো। জাংকুকের পাঞ্জাবিতে এখনো কাইয়ের রক্তে ছিটেফোঁটা লেগে আছে। জাংকুক, তুই যা করছিস তা সমাজ কোনোদিনও মানবে না, কিন্তু আজকে তুই যেভাবে আমাদের জীবন আর পরিবারকে বাঁচালি তাতে আমার মুখ বন্ধ হয়ে গেছে। বাবা, আমি সমাজের স্বীকৃতির জন্য অপেক্ষা করি না। আমি অন্ধকার জগতের মানুষ, আর আমার এই পাপের সঙ্গে একমাত্র তে।
আপনারা চাইলে আমাদের এই বাড়ি থেকে বের করে দিতে পারেন, কিন্তু আমরা একে অপরকে ছাড়বো না। জিন সোফা থেকে উঠে এসে তিয়া জাংকুকের হাত একত্রিত করে দিল। যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক থাকে না। যেহব যা করেছে তাতে এর কোনো অপরাধ নেই। আজ থেকে তোরা এই বাড়ির ভবিষ্যৎ। তের চোখের জল জাংকুক তার আঙুল দিয়ে মুছে দিল। জাংকুক থেকে পাজা করে কোলে তুলে নিয়ে সিঁড়ি থেকে উঠতে লাগলো। লিসা আর আয়ু বাড়ি থেকে চিরতরে বের হয়ে গেল। কয়েক মাস পরে সমুদ্রের পাড়ে এক বিশাল প্রাসাদে জাংকুক আর তে দাঁড়িয়ে আছে। জাংকুক এখন আর কোনো পাপের সাথে জড়িত নয়। সে সমস্ত পাপকে মুছে পবিত্র করে তেকে গ্রহণ করে নিয়েছে। পাপের জগৎকে ছাড়ার পর জাংকুক অনুভব করলো পবিত্র জীবনটা কত শান্তির। তে এখন অন্তঃসত্ত্বা। জাংকুক পিছন থেকে তেকে জড়িয়ে ধরলো। তার গলায় সেই চিরচেনা চাদরটা এখন তের কাঁধে। তে, এই চাদরটাকে স্পর্শ করো না, গলা থেকে খুলে ফেলো। এটা পাপের চাদর। আমি আর তোমাকে পাপে জড়াতে চাই না। তুমি একজন পবিত্র মানুষ। এই পাপের চাদরে জড়িয়ে আছে আমাদের মুক্তির পথ। এটা যদি পাপের চাদর হয় তাহলে আমি এটাকে সারাক্ষণ নিজের শরীরে জড়িয়ে রাখতে চাই। জাংকুক তের কপালে চুমু খেলো। দিগন্তরের সূর্যটা এখন রক্তিম আবার ছড়িয়ে ঢুকছে, যেন সাক্ষী দিচ্ছে ভালোবাসা যখন তীব্র হয় তখন তার স্বর্গ আর নরকের বিপদ ভুলে এক নতুন মহাবিশ্ব তৈরি করে।